আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে বিশেষ পরিস্থিতি বিরাজ করছে, জরুরি পরিস্থিতি বিরাজ করছে, উদ্বেগ উৎকণ্ঠার পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিটা তৈরি করছে বিএনপি। বিএনপি মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। বিএনপি রাজনীতিতে আরেকটি 111 ঘটানোর চেষ্টা করছে। হিয়ার 111 মিন্স ইউনূসকে হটাও, ইউনূসকে সরাও, সেনা সমর্থিত অন্য কারো মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করো। এই বিষয়ে বিএনপির গোপন মিটিং হয়েছে। যারা জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। বিএনপি স্থায়ী কমিটি একটা মিটিং করেছে। সেখানে তারেক রহমান নিজেই কানেক্টেড ছিলেন। তাদের সাব কথা যে ইউনূস সরকারের লেজিটিমেসি নাই, তাদের বৈধতা নাই। ইউনূস সরকারের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করছে জুলাই সনদ জারি, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার নাকি ইউনূস সরকারের নাই। মানে বিএনপি একদম ইউনূসকে সরিয়ে দেওয়ার, ইউনূসকে হটানোর লাইনে গিয়েছে। এই ঘটনা টের পেয়েছেন প্রফেসর ইউনূস নিজে। টের পেয়ে ইউনূস সরকার আবার জরুরি ভিত্তিতে 3টে মিটিং করেছেন। একটা হচ্ছে তার উপদেষ্টাদের নিয়ে, আর একটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে বাছাইকৃতদের নিয়ে, আরেকটা হচ্ছে ওই সেনাপ্রধান বাদে অন্যান্য বাহিনীর প্রধান, বিশেষ করে পুলিশ টুলিশ যারা আছে এদেরকে নিয়ে। যে বিএনপি থ্রেট দিয়েছে, যার সরল কথা ইউনূসের লেজিটিমেসি নাই, সে জুলাই সনদের আইনি ভিত্তি চাইলে তাকে সরিয়ে দেওয়া হবে। এবং বিএনপি তো নির্বাচনে হারু পার্টি, অতএব নির্বাচনে তারা ঝামেলা করতে পারে। অতএব এগুলো কিভাবে মোকাবেলা করা যায়, বিএনপির সম্ভাব্য নাশকতা কিভাবে মোকাবেলা করা যায়, এজন্য প্রফেসর ইউনূস জরুরি মিটিং করেছেন এবং সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছেন আসিফ নজরুলের মাধ্যমে, প্রেস সচিব শফিকুল আলমের মাধ্যমে, যে না, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। ঘরে বাইরে বিভিন্ন জায়গা থেকে বড় বড় আঘাত আসতে পারে, তবে যে কোনো আঘাত মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। তো বিষয়টা দাঁড়ালো এরকম যে বিএনপি সুনির্দিষ্টভাবে, সুস্পষ্টভাবে 111 ঘটাতে চায়, দ্যাট মিনস ইউনূসকে হটিয়ে। কিন্তু ইউনূস তার সরকার, বাহিনী, সর্বোপরি জনগণকে নিয়ে রেডি যে না, সংস্কার করবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোট হবে, এরপরে জাতীয় নির্বাচন হবে। অতএব দর্শক, এখন বিএনপি সুনির্দিষ্টভাবে, সুস্পষ্টভাবে, বিয়ন্ড রিজনেবল ডাউট ভারতের রাজনীতি করছে। র যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, বিএনপি আগে থেকেই রয়ের খপ্পরে। র যেটা শিখিয়ে দিয়েছে ওইটি বিএনপি করছে, যে জুলাই সনদ ভুলিয়ে দাও, বলো। আচ্ছা, এই যে ইউনূস সরকারের এখতিয়ার নাই জুলাই সনদ জারি করার, অধ্যাদেশ জারি করার, বাস্তবায়ন করার, আইনি ভিত্তি দেয়ার, এবং এটা নাকি রাষ্ট্রপতি দিতে হবে। ইউনূস সরকারের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ারই নাই, আর অধ্যাদেশ জারি এটার এখতিয়ার আবার ইউনূসের না, এটা হচ্ছে রাষ্ট্রপতির। আচ্ছা, কার কাছে ইউনূস সরকারের এখতিয়ার নাই এটা জানেন? রয়ের কাছে, আর দুনিয়া সবার কাছে আছে। বিএনপি সাইন করছে তখন তো কোনো আপত্তি ছিল না, কিন্তু এখন আছে। অতএব বিএনপি 111 ঘটাতে চায়, ইউনূস সরকারকে হটাতে চায়, এটা আপনি নিশ্চিতভাবে ধরে রাখেন। এখন বিএনপি কি পারবে? কোশ্চিন কালেও পারবে না, কারণ জনগণ আছে ইউনূসের সাথে। 111 ঘটাবে কে? ওয়াকার পিঠের চামড়া থাকবে না, ওয়াকারের গাড়ির স্ক্রু থাকবে না, ওয়াকারের ঘরের দেয়ালের ইট থাকবে না। বাংলাদেশে কোনো অপকর্ম ঘটানো যাবে না। হ্যাঁ, বিএনপির ভিন্ন মত থাকতে পারে, সেটা জনগণের কাছে, যে গণভোট, জাতীয় নির্বাচন, সেখানে তারা ইউনূস বিরোধী বা বিভিন্ন ম্যানিফেস্টো দেখ, যে আমরা ইউনূসকে অবৈধ মনে করি, আমরা ক্ষমতায় আসলে ইউনূসের বিচার করব। আপনি এইভাবে রাজনীতি করেন, কিন্তু পর্দার অন্তরালে অবৈধ প্রক্রিয়ায় কাউকে হটিয়ে 111 মতো অবৈধ কিছু ঘটাবেন, এটা বাংলাদেশে আপনি কখনো পারবেন না। বিএনপি এখন ওইটা চায়। এই বিএনপি যে 111 ঘটাতে চায়, তার সপক্ষে আরো দলিল আছে। মুজিবুর রহমান মঞ্জু একটা কথা বলেছেন, এবি পার্টির চেয়ারম্যান, ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে এবি পার্টি। এখন ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে, ইউনূস তো সব চেষ্টা করেছেন, এখন এটা কোনো কথা? ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে মানে
ইউনূস বারবার বারবার তার ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে ঐকমত্য করানোর চেষ্টা করেছে, তিনি আহ্বান জানিয়েছে, কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দেয়, ঘাটতারামি করে, এইটা রাজি না সেইটা রাজি না, সব জায়গায় ঘাটতারামি করে, কোনো যুক্তির ধার ধারে না। এখন ঐকমত্য হতে পারেনি শেষ পর্যন্ত, এটা তো রাজনৈতিক দলের দায়, ইউনূসের দায় কেন হবে? বরং ইউনূসের করণীয় কি? যে আমি চেষ্টা করেছি সবাইকে, যেমন বাবার করণীয় কি, যিনি শাসক তার করণীয় কি? সন্তানদের মধ্যে যখন একটা বিষয় কনফ্লিক্ট থাকে তখন রেজুলেট করার চেষ্টা করেছে, পারে নাই, তারপরে বাবা নিজেই একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, ঠিক আছে বাবারা তোমরা যেহেতু ঝগড়াঝাটি করছো, আমি তোমাদেরকে একটা সমাধান দিয়ে দিলাম। এইটাই তো ফেয়ার, এইটাই তো রুলারের কাজ, শাসকের কাজ। এখন ইউনূস এইটাই করছেন। বিএনপি, জামাত, অন্যান্য দল, এনসিপি সবাই ঐক্যমত হতে পারেনি, ইউনূস সর্বোচ্চ চেষ্টা করেছেন যে বাবারা তোমরা নিজের একটা ঐক্যমতে আসো, পারেনি, এখন আমি ঠিক করে দিই, এখন এটা ঠিক করে দিচ্ছেন। তিনি তো শাসক সুলভ, অভিভাবক সুলভ আচরণ করছেন, তাকে পদত্যাগ করতে হবে কি মামুবাড়ির আবদার? না, এটা ভুল। এখন এই যে শব্দটা, এখন এটা পদত্যাগ করতে হতে পারে, এখন এবি পার্টি যে পদত্যাগ চায় এটা নট নেসেসারি, কিন্তু হতে পারে বা এরকম বিষয় আসতে পারে, এটা ইঙ্গিত দিয়েছেন। দেখেন মুজিবুর রহমান মঞ্জু, তিনি হয়তো বা ছোট্ট একটা দলের চেয়ারম্যান, কিন্তু তার রাজনৈতিক বুঝ, তার অ্যানালাইসিস, তার টেক অনেক উঁচু, এবং তার যোগাযোগ অনেক গভীরে, ডিপ স্টেট থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্কে অনেক গভীরে তার বোঝাপড়া রয়েছে, চলাফেরা রয়েছে, ইন্টারাকশন রয়েছে। এমনি এমনি জামাত থেকে পদত্যাগ করে একটা দল করার সাহস করেননি। মুজিবুর রহমান মঞ্জু অনেক বড় কিছু, তিনি অনেক কিছু জানেন, ডিপ স্টেটের ভিতরে অনেক খবর জানেন। সেই পিনাকি ভট্টাচার্যদের কিভাবে দেশ ত্যাগ করতে সহায়তা করেছিলেন দেখেছেন না? এই মুজিবুর রহমান মঞ্জু গভীর জলের মাছ। এই মঞ্জু বলেছেন যে পদত্যাগের প্রশ্নটা আসতে পারে, দ্যাট ইজ ভেরি সিরিয়াস। এইটার সাথে আমি রিলেট করতে চাই যে এটা আসলে ওই বিএনপি পদত্যাগের দাবি তুলবে এবং সেনাপ্রধানের মাধ্যমে চাপ দেয়াবে যে এই তো গৃহযুদ্ধ লেগে যাচ্ছে, সমস্যা হচ্ছে, বিএনপি একটু হুমকি ধামকিমূলক কথাবার্তা বলবে, ইউনূস সরাও, ইউনূস হটাও, ইউনূসকে পদত্যাগ করো, এই জিকির বিএনপি আনতে পারে। ওইটাই হবে 111। আর জনগণ কি করবে? 111 ঠেকানোর দাবিতে রাজপথে থাকবে। বিএনপি ইউনূসের পদত্যাগ চাইবে, আর জনগণ 111 ঠেকানোর দাবিতে রাজপথে থাকবে, 111 ঠেকিয়ে দিবে। ওই যেরকম তুরস্কে জনগণ ট্যাঙ্কের সামনে শুয়ে থেকে সেনা অভ্যুত্থান ঠেকিয়ে দিয়েছিল, ওরকম জনগণ রাজপথে শুয়ে থেকে, রাজপথে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে 111 ঠেকিয়ে দিবে। অতএব আমরা সুনির্দিষ্টভাবে, সুস্পষ্টভাবে বলতে পারি, গণভোট ঠেকাতে, জুলাই সনদ বাস্তবায়ন ঠেকাতে রয়ের প্রেসক্রিপশনে, ভারতের প্রেসক্রিপশনে বিএনপি বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আবার সেই বিশৃঙ্খলা মোকাবেলা করতে ইউনূস সরকার রেডি। আর সেই বিশৃঙ্খলার ম্যানিফেস্টেশন হতে পারে সেনাপ্রধানের মাধ্যমে একটা 111 তৈরি করার চেষ্টা। বিএনপি এখন সেই পথেই হাঁটছে। একটা বিষয় কি খেয়াল করেছেন যে বিএনপি কেন ন্যায়ের দিকে রওনা দিল? তাতে বিএনপির লাভ কি হবে? এই রাষ্ট্রের কি লাভ হবে? একটা সংস্কার প্রক্রিয়ার বিরুদ্ধে কেন বিএনপি দাঁড়াতে যাচ্ছে? যে শুধুমাত্র তাদের মতো হয় নাই তাই ডিসেন্টিং দিয়েছে, ঐকমত্য কমিশন ডিসেন্টিংটা অ্যাকসেপ্ট করে নাই, না করে গণভোটে পাঠাচ্ছে, তাতে বিএনপি এত ক্ষিপ্ত হলো কেন? এই প্রশ্নের জবাব যদি আপনি খোঁজেন তাহলে সকল ফলের বিড়াল এখানে বের করা সম্ভব। আমি তো মনে করি এটা শুধুমাত্র আমিত্ব, অহংকার বোধ এবং নিজের মতামতের বিরুদ্ধে কোনো কিছু মেনে নেওয়া যাবে না, এই জিনিসটাকে এস্টাবলিশ করার জন্যই তারা আজকে এই পজিশন নিয়েছে। মনে করেন তারা বড় দল, তারা মনে করেন আগামী তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, এই জন্য তারা যেটা বলবেন বাকি সবাইকে এটাই মেনে চলতে হবে। এই যে একটা আমিত্ব, অহংকার বোধ, আমি, এই জায়গায় বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এই অবস্থান থেকে তাদেরকে সরে আসা উচিত আমি মনে করি। কেন জানেন? এই যে এক অহংকার বোধ, এই অহংকার বোধ থেকে যদি সরে আসা না যায় তাহলে কোনো সংস্কারকে তারা মেনে নিতে পারবেন না। আপনি জানেন তারা সংস্কারের মূল কোন জায়গায় ডিসেন্টিং দিয়েছে? ডিসেন্টিং দিয়েছে উচ্চকক্ষ পিআর এর ভিত্তিতে গঠিত হবে কি হবে না এই মর্মে তারা ডিসেন্টিং দিয়েছে। উচ্চকক্ষ তারা চান, নিম্নকক্ষ তারা চান, কিন্তু সকল রাজনৈতিক দল চান উচ্চকক্ষ পিআর এর ভিত্তিতে হোক, কিন্তু বিএনপি সেটা চান না। এবং একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না, এটাও তারা চান না। এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এটাও তারা চান না।
একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের চতুর্থ যে অপশন আছে এটাও তারা চান না। তাহলে তারা মেজর বিষয়গুলোতে এই যে একটা ডিসেন্টিং রেখেছেন, তাহলে সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কি চোর পুলিশ খেলা, নাকি গঠনতন্ত্রের ভিতরে একটা পাওয়ার পলিটিক্স এর মধ্যে ব্যালেন্স আনা? পাওয়ার পলিটিক্স এর মধ্যে যদি ব্যালেন্স না আনা যায় তাহলে সংস্কার হবে কি? আগামীর পার্লামেন্ট কিভাবে গঠিত হবে, সেখানে কারা ইলেক্টেড হবে, কিভাবে সরকার গঠিত হবে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের সম্পর্ক কি হবে, এগুলো আমরা অতীতে নির্ণয় করতে পারি না দেখেই তো আমাদের দেশে একনায়কতন্ত্রের ব্যবস্থা ডেভেলপ করেছিল। আলোচনা করে আমরা পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেছি। যেখানে গিয়ে পাওয়ার ডিস্ট্রিবিউশনের প্রশ্ন এসেছে সেখানে বিএনপি বেঁকে বসেছে। কারণ তারা কি চান? তাহলে পাওয়ার কনসেন্ট্রেশন চান? পাওয়ার কি এক জায়গায় চান? পাওয়ার কি এক ব্যক্তির হাতে চান? আমরা তো জনগণের হাতে পাওয়ার চাই, আমরা বিভিন্ন ইনস্টিটিউশনের হাতে পাওয়ার চাই, আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চাই, আমরা ব্যক্তির চাইতেও সিস্টেমকে বেশি গুরুত্ব দিতে চাই। এই পলিসির ভিত্তিতে আমাদের দেওয়া নোট অফ ডিসেন্টকেও ঐকমত্য কমিশন ডিসরিগার্ড করে গতকালকে তালিকা প্রকাশ করেছে। কোথায়? আমরা তো মেনে নিয়েছি। আমরা তো এই ঐকমত্য কমিশনে দেওয়া ডিসেন্টিং কেন বাদ দেওয়া হলো এই মর্মে তো আমরা ঐকমত্য কমিশনকে প্রতারক বলি। আমরা ঐকমত্য কমিশনকে বলিনি যে তারা মতানৈক্য তৈরি করছে, মতৈক্যের বিরুদ্ধে মতানৈক্য তৈরি করছে। ঐকমত্য কমিশনের যদি এই ক্ষমতা না থাকে যে কার ডিসেন্টিং সে অ্যাভয়েড করবে আর কে ডিসেন্টিং সে অ্যাকসেপ্ট করবে, তাহলে ঐকমত্য কমিশনের কি ক্ষমতা নাই? অ্যাডভোকেট শিশির মনির, পাল্টা একটা প্রশ্ন করি আপনাকে। বিএনপি বড় দল, বড় স্টেক হোল্ডার, সেই জন্য যদি বিএনপি তাদের আসলে জেদ ধরে রাখবার জন্য আপনি মনে করেন যে নাটাকে প্রাধান্য দিচ্ছে, জামায়াতে ইসলামীও যে কম শক্তিশালী নয় সেইটা বোঝানোর জন্যই কি আসলে একই দিনে করতে চাচ্ছে না গণভোট, কিছুটা আগে করতে চাচ্ছে এইরকম একটা কিছু? কারণ আমি বললাম আপনাকে যে খরচ বাড়বে, ইলেকশন কমিশন প্রিপেয়ার কিনা, সেই বিষয়গুলো মাথায় রাখছেন কিনা? জামায়াতের কি কিছু প্রমাণ করবার বিষয় আছে যে আমরা আসলে পিআর নিয়ে বেশি সুবিধা করতে পারিনি, এখন আমরা গণভোট নিয়ে একটা বিএনপিকে দেখিয়ে দিব আমরাও একটা কিছু? মোটেও না। বিএনপি বলুক, দেখে বিএনপি মেনে নেই উচ্চকক্ষ পিআর, বিএনপি তো মেনে নিচ্ছে না। আমরা কি বলেছি? আমরা বলেছি খরচ, আপনি তো বলছেন আপনি একদিনেই করেন আর আগের দিনেই করেন, আপনার কি গণভোটের জন্য কি সেপারেট ব্যালট বাক্স দিতে হবে না? অবশ্যই সেপারেট ব্যালট বাক্স দিতে হবে। ব্যালট কি সেপারেটলি প্রিন্ট করতে হবে না? অবশ্যই ব্যালট সেপারেটলি প্রিন্ট করতে হবে। আর তাহলে আপনি ব্যালটও সেপারেটলি প্রিন্ট করবেন, বাক্সও সেপারেটলি করবেন, তাহলে খরচ কি? একদিনে করলেও তো বাক্স লাগবে, একদিনে করলেও তো আপনাকে ব্যালট লাগবে, আগের দিনে করলেও তো ব্যালট লাগবে, 5 দিন আগে করলেও তো ব্যালট লাগবে, বাক্স লাগবে। সুতরাং খরচের প্রশ্ন কোথায় আসছে? খরচের প্রশ্ন আসতেছে শুধু পরিবহন। আর গণ অভ্যুত্থানের পরে একটা বাংলাদেশের সাংবিধানিক সিস্টেম একটা নতুন ডাইমেনশন নিতে যাচ্ছে। আপনি এখানে কয় লক্ষ টাকা খরচ হবে, কয় কোটি টাকা খরচ হবে, এটাকে বড় আর্গুমেন্ট করবেন, নাকি বিষয়টা কি করে সুন্দর করে অ্যাকসেপ্টেবল মেকানিজমে করা যাবে এটা আর্গুমেন্ট করবেন? আর ব্যালট বাক্স আলাদা করে ছাপাইতে হবে তো উভয় ক্ষেত্রে, আলাদা করে তো ব্যালটও ছাপাইতে হবে। তাহলে খরচের বিষয়টা কি? অতীতে 3টা গণভোট হয়েছে। আমার বন্ধু যিনি আর্গুমেন্ট করছেন রুমিন ফারহান আপা, তার দল গণভোট করেছিল। তিনি জানেন না কোন বিষয়ে গণভোট হয়েছিল তখন? তিনি জানেন না? মাত্র যেদিন ঘোষণা দিয়েছেন তার 21 দিনের মাথায় তারা গণভোট করেছিলেন, 27 দিনের মাথায় গণভোট হয়েছে আগে, 29 দিনের মাথায় গণভোট হয়েছে আগে। আর এখন সেটি করার জন্য ওনারা বলছেন তাড়াহুড়া হবে। আসল কথা কি জানেন? আমি থলের বিড়ালটা ভেঙে দিব আজকে এখানে। আমি বলছি আসল কথা হলো সংস্কারের যে এজেন্ডাগুলোর সঙ্গে তারা দ্বিমত পোষণ করেছিলেন, তারা চান না এটা জনগণ দ্বারা আগে অ্যাপ্রুভড হোক। তারা চান, তারা মনে করেন ইলেকশন হবে, ক্ষমতায় আসবে, এরপরে বাকি সবাইকে তারা তাদের পিছিয়ে ঘোরাবে। আমি বলতে চাচ্ছি যে বিপ্লবী সরকার গঠনের একটা পরিকল্পনা চলছে। আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে ভাই এটা হঠাৎ করে আপনি কি বললেন, কারণ হচ্ছে যে আমরা দেখছি ফেব্রুয়ারিতে নির্বাচনের আলোচনা চলছে, এইদিকে আবার গণভোটের কথা চলছে, ওইদিকে আবার শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, উনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। এত কিছুর ভেতরে হঠাৎ করে বিপ্লবী সরকারের কথা কেন আমি বলছি, এটাই আপনারা হয়তো চিন্তা করছেন। তো চলুন কি জন্য আমি বলছি বিপ্লবী সরকারের কথাটা সেটা আপনাদের একটু বলি। আপনার প্রতিটা ডট মিলিয়ে দেখেন যে আমার কথাগুলোর সাথে মিলে কিনা। এটা আমার একটা অ্যাজাম্পশন যে এইরকমই হওয়ার একটা পায়তারা চলছে। তার কারণ আপনারা সকলেই জানেন এখন যে আগামী মাসের 13 তারিখ মানে নভেম্বরের 13 তারিখে আমাদের
মাননীয় নেত্রীর বিরুদ্ধে একটা হত্যা মামলার ফাঁসির রায় দিবেন, একটা রায় দিবেন। এর হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, আপনারা যদি একটু খেয়াল করেন, দুদিন আগে জামাতের আমির বলেছে যে আওয়ামী লীগ নভেম্বর মাসে হয়তো 10-15 দিনের হরতাল ডাকতে পারে। আওয়ামী লীগ হরতাল ডাকবে উনি কিভাবে জানবেন? উনি কি আওয়ামী লীগের সাথে আতত করতেছেন, নাকি উনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বা সভাপতি, কোনটা? উনি আগ বাড়িয়ে যে হঠাৎ করে এটা বললেন যে আওয়ামী লীগ হরতাল ডাকবে, এটা হচ্ছে আপনার দ্বিতীয় ডট। এরপরে দেখেন আজকে, মানে আজকে এখন পর্যন্ত, গতকাল সারা দিন সারা রাত 3-4টা জিনিস খুব ঘুরছে ফেসবুকে, টুইটারে, সব জায়গায়। সেটা হচ্ছে যে ডারভিন নাসির, সে বলেছে যে বিএনপি কাবিননামায় সই করেছে, এখন বিয়ে কেমনে না করে। এরপরে আবার জামাতের আমির বলেছে যে না, নভেম্বরে ইলেকশন হইতে হবে, গণভোট হইতে হবে, এছাড়া অন্য কিছু মানি না। এরপরে আপনার ডাক্তার ইউনূস কাকা বলেছেন যে ইলেকশনের দিকে যাচ্ছি আমরা, যে কোনো মুহূর্তে আক্রমণ হইতে পারে। কে আক্রমণ করবে আপনাকে? ঠিক আছে না? এরপরে আপনার আমাদের বিএনপি নেতা বুড়া মিয়া, যিনি আছেন আর কি এখন বর্তমানে মহাসচিবের পরে, উনি কি বলেছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাকা, উনি বলেছেন যে আমাদের যেই কাগজ দেখিয়ে সাইন নেওয়া হয়েছিল সেই কাগজ মাঝখান থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এই ধরনের কাগজ তো ছিল না, এবং এটা তো মেনে নেওয়া যায় না, এটা আমাদেরকে বলা হয়নি। এখন ঘটনা হচ্ছে যে কাকা, আপনি তো সেদিন সাইন করে সেলুট দিয়েছেন, নেতা মেনেছেন কারে? ডাক্তার মোহাম্মদ ইউনূস রে। আবার আমেরিকাতে যাই বলছেন কি জিয়ার ছবি দেখা যাচ্ছে ডাক্তার ইউনূসের ভেতরে, বা জিয়ার ভেতরে ডাক্তার ইউনূসের ছবি দেখা গিয়েছিল তৎকালীন সময়, আপনি এই ধরনের একটা বুঝাইতে চাইছেন। এবং বাকি ইসলামিক দলগুলোর মধ্যে সবাই একটু নিশ্চয়। আবার এই দিকে এই যে এনসিপি, শাপলা না কলি, কলি না শাপলা, লাল না কালা, কালা না সাদা, কুঙ্গু, এটা নিয়ে চলতেছে গ্যাঞ্জাম। আবার আপনার একটা জিনিস খেয়াল করেন যে এনসিপি বলতেছিল যে যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করে তারা সেটা মানবে না। ওই যে তাদের যে জুলাই চুদলিংপং সার্টিফিকেট, ওইটা রাষ্ট্রপতি স্বাক্ষর করলে মানবেন না। ওইটা কে স্বাক্ষর করতে হবে? ওইটা স্বাক্ষর করতে হবে ডাক্তার মোহাম্মদ ইউনূস কাকা, নোবেল লরিয়েট। তো উনি যদি স্বাক্ষর করেন, ওনার এটাই হইতে হবে। আবার এদিকে আপনার ঐক্যমত কমিশনের যেই গাঞ্জাখোর, সে বলছে 270 দিনের ভেতরে, পরবর্তী নির্বাচনের পরে সংসদে 270 দিনের ভিতরে যদি এটা যদি রেডি করে না হয়, তাহলে অটোমেটিক্যালি এটা বিবাহ হইয়া যাবে বা তালাক হইয়া যাবে। আপনার যে যেটা ধরেন, যে ওই তালাকের একটা আছে না, যে 3 মাসের ভিতরে আপনি এই তালাকনামা পাঠাইলেন, ছেলে পাঠাক আর মেয়ে পাঠাক, যদি আপনার 3 মাসের ভিতর না নেন তাহলে অটোমেটিক তালাক, ওই রকম আর কি। এখন কত হচ্ছে যে বিএনপি, যিনি বলি বিএনপি বা ওই যে সাকি মার্কা দল বাকিদের বলি যে তোমরা বিয়ে করতে গেছো তখন তোমরা জানো যে মেয়ে পতিতা, এরপরও তোমরা বিয়ে করছো, তখন তো ভালোবাসায় টইটুম্বুর। বিয়ে করার পরে এখন 15 দিন পরে বলে যে না তুমি তো পতিতা, তোমার আমি বিয়ে করতাম না, তোমার আমি বিয়ে করছি, তোমার লগে এখন তালাক হবে, তুমি চরিত্রহীন, এই সেই। তো তুমি তো আগেই জানছো যে সে পতিতা ছিল, বিয়ে করছো, সেটা এখন আবার চরিত্রহীন আর চরিত্রবান খুঁজা লাভ কোথায়? এগুলো হচ্ছে সবগুলো ডট, এগুলো একটু মিলান আপনারা। তাহলে এখন দেখেন যে আমি বললাম যে বিপ্লবী সরকার কেন। দেখেন, যদি ডাক্তার ইউনূসের সাইনই বৈধ, যে ডাক্তার ইউনূসই সাইন করতে হবে এবং সেটাই বৈধ ধরে, তার মানে হচ্ছে রাষ্ট্রপতি নেই। রাষ্ট্রপতি যদি না থাকে সেনাপ্রধানও নেই। সেনাপ্রধান যদি না থাকে তাইলে কি সর্বেসর্বা কে? ডাক্তার মোহাম্মদ ইউনূস। এখন এনসিপি চাচ্ছে ডাক্তার মোহাম্মদ, এনসিপি মানে কি, ডাক্তার ইউনূস নিজেই চাচ্ছে, ভাই ও ইলেকশন দিতে আসে নাই, ও চাইতেছে ক্ষমতাটাকে ধরে রাখতে হবে। এবং আপনার মাহফুজ আলমের সেই কথাটা একটু চিন্তা করেন, যে বলছিল যে একটা সংঘর্ষের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, যদি এখানে ইসলামী মৌলবাদীরা জড়িত হয় তাহলে আরো সংঘর্ষ ব্যাপক হবে। তাহলে আপনারা দেখেন ইসলামী জঙ্গিবাদ, ওই যে আপনার পাকিস্তানের বিভিন্ন জঙ্গিরা, বড় বড় জঙ্গিরা এখন আসতেছে, মুম্বাই অ্যাটাকের সেই জঙ্গিরাও এখন বাংলাদেশে ঘুরছে বীর দর্পে। কারণ এরা যেটা চাচ্ছে, এরা চাচ্ছে যে ডাক্তার ইউনূসকে আগামী 1 তারিখে, ঠিক আপনার নভেম্বর 1 তারিখ থেকে 15 তারিখের ভিতরে বিভিন্ন সিনারিও আরো দেখতে পারবেন। যদি আমার অ্যাজাম্পশন গুলো ঠিক হয়, তারা একদম 100% শিওর থাকেন যে এটা বিপ্লবী সরকার গঠন করবেন। তারা করবে কি? তারা ডাক্তার ইউনূসকে বিপ্লবী সরকার
প্রধান করে আপনার চুপুরে সরাবে, সাথে সরাবে আমাদের মহামান্য সেনা প্রধানকে সরাইয়া এই পুরো সেনাবাহিনীটাকে ইসলামিক সেনাবাহিনীর আদলে একটা কাঠামো দিবে। ইসলামিক সেনাবাহিনীটা বলতে আপনার সাদ্দাম হোসেনের বার্থ পার্টির মতো করতে পারে, যদিও ইরানের রেভলিউশনারি গার্ডের মতো না। এইখানে একটা ভজগট করে ওই কামরুল ইসলাম রে এটার প্রধান বানাবে, মানে ইসলামিক সেনা, টোটাল ইসলামিক সেনা। এর ভিতরে তো পুলিশ তো শেষ, বিডিআর যা আছে এগুলো থাকার না থাকার সমান, ডিজিএফআই এর অবস্থা তো খারাপ, বাকি সবাই সেনাবাহিনীর যেটা আছে এটা তো এক থাপ্পড়ে উঠে এক থাপ্পড়ে বসে, ঘুরে ঘুরে পোলাপানে পিটায়, হেদের মাইরে এরা উঠে আর বসে। সুতরাং এগুলো সব শেষ করে দিয়ে ওনারা ইসলামিক সরকার গঠন করবে। এখন কথা হচ্ছে যে ওই যে শেখ হাসিনার ভিতরে হত্যা মামলার রায়, সেটা 13 তারিখে তো দিবে, এটা শিওর থাকেন আপনারা। এখন এই রায় দেওয়ার আগে বা পরে, 2-4 দিন আগে বা পরে ওনারা এই বিপ্লবী সরকারের ঘোষণা দেবেন। আর ওই যে তত্ত্বাবধায়ক সরকারের একটা মূলা যেটা ঝুলতেছে এখন কোর্টে, এটা আর হবে না। আর যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন, কি আপনি একটু চিন্তা করেন, ওইদিকে একটু চিন্তা করেন, উনি কি বললো যে বৈধ ইলেকশন না হইলে আওয়ামী লীগ ইলেকশনে তো যাবেই না, আওয়ামী লীগের লোকজনও ভোট দিবেন না এবং উনিও দেশে ফিরবেন না যতক্ষণ পর্যন্ত বৈধ নির্বাচন আমাদের বৈধ সরকার না হয়। তার মানে এই সরকার তো বৈধ না, এই সরকারের আন্ডারে কোনো নির্বাচনটাও বৈধ না। একটু বুঝার চেষ্টা করেন, তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে আসলে ইলেকশনও হচ্ছে না, ইলেকশন হবে না। এবং এখন পুরো ডিপ স্টেট আর যাই বলেন, এই যে ছাত্রী উপদেষ্টা, এদের সবার মাথা খারাপ যে শেখ হাসিনাও হঠাৎ করে নভেম্বর মাস শুরু হওয়ার 2 দিন আগে কেন উনি এতগুলো বিদেশি পত্রিকায় একসাথে ইন্টারভিউ দিলেন। এখন ওনার তো এটা, এখন আমার ওনারা বাংলাদেশে কিন্তু ওই যে আমাদের ছাত্রী সাংবাদিক যে এপিতে চাকরি করতো, ছাত্রী সাংবাদিক কিন্তু বহিষ্কার করছে ফ্রান্সে, এপি ফ্রান্সের, ওরা বহিষ্কার করছে অনেক আগে। এই ডাস্টবিন শফিক সে কি বললো, কেউ প্রচার করলে তার বিচার না হবে, তো তুমি কি ভাই বিদেশি পত্রিকাগুলোরও বিচার করো, ওদেরও আয়না সবাই জেলে ভরে। এখন এই টোটাল সিচুয়েশন বাংলাদেশের এখন এই মুহূর্তে টোটাল সিচুয়েশনটা হচ্ছে যে একটা বিপ্লবী সরকার গঠনের দিকে ওরা যাচ্ছে, এবং যেটার নমুনা আপনারা এই যে দেখা শুরু করছেন, আগামীকাল শুক্রবার দেখবেন এবং 1 তারিখ থেকে পূর্ণাঙ্গ দমে দেখতে থাকবেন। কারণ হচ্ছে যে ওই যে 5ই আগস্ট, জুলাই আগস্টের পরে বিভিন্ন মৌলবাদী সংগঠনের নেতাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল, ওদের এখন কাজে লাগাবে। এনসিপিরাতে প্রচুর পরিমাণের অস্ত্র আছে, তারা বিপ্লব করবে। কারণ হচ্ছে তারা দেখছে তো, তারা বারবার বলতেছে আমরা সশস্ত্র বিপ্লবের দিকে যাচ্ছিলাম, আমরা সশস্ত্র বিপ্লব। এখনো তাদের পোলাপানি কইতেছে আমরা পুলিশ মেরে লটকায় রাখছিলাম, কি হয়েছে, কালকেও তোদের আবার লটকাবো। এসব কথা কিন্তু বলছে, এগুলো আপনারা দেখছেন এবং শুনছেন। সুতরাং দেখতে থাকুন, চোখ রাখুন কি হচ্ছে। আসছি আবার আগামী দিনে অন্য কিছু নিয়ে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।